নমস্কার। আমার দ্বিতীয় গল্প দেবযানীদির গল্প। তো দেবযানী মৈত্র হচ্ছে একজন বড় সাংবাদিক। উনি একটি জনপ্রিয় বাংলা নিউজ চ্যানেলের বেশ খুব পপুলার প্রতিনিধি। এবং দেবযানীদি খুব ছোট থেকে এই জায়গায় এসছেন। বেশ প্রথম জীবনে উনি রাস্তায় সাংবাদিকতা করতেন, তারপরে আস্তে আস্তে একটু বড় পজিশন পান, পেতে পেতে উনি এখন টেলিভিশনে বেশ একজন জনপ্রিয় সাংবাদিক। দেবযানীদি এবং দেবযানীদির টিমের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে দেবযানীদি এবং ওনার টিম সবসময় যেটা সত্যি খবর সেটাকেই ওনারা প্রচার করার সবসময় চেষ্টা করেন। সবসময় যে 100% সত্যি খবর আসে তার কোনো মানে নেই, কিন্তু দেবযানীদি নিজে বেশিরভাগ খবরগুলোই যাচাই করেন। যাচাই করে যেটা ঠিক খবর ওনার মনে হয় সেটাই উনি যথেষ্ট সাহসিকতার কাছে সবার সামনে উনি প্রেজেন্ট করেন। সেই কারণে ওনার টিভির চ্যানেলটা আগে যতটা জনপ্রিয় ছিল এখন তার থেকে অনেক বেশি জনপ্রিয়। এবং আস্তে আস্তে টিভি চ্যানেলটা বাংলা টেলিভিশন সমাজে একটা ভালো জায়গা করে নিয়েছে। দেবযানীদি যথেষ্ট সাহসিকতার সাথে, নির্ভীকতার সাথে এবং সৎভাবে উনি নিজের খবরটাকে সবসময় প্রেজেন্ট করেন। দেবযানীদির হাজব্যান্ড হচ্ছে মিস্টার অশোক মৈত্র, যিনি দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটির একটা বড় পজিশনে যুক্ত আছেন দীর্ঘ 13 বছর ধরে। এবং অশোকদার যেটা সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে যে অশোকদা অসম্ভব নিজের দেশকে ভালোবাসেন এবং চাকরিটি অত্যন্ত মনোযোগের সাথে করেন। এবং এই দীর্ঘ 13 জীবনে কখনো কোনো ছুটি নেননি। আর উনি যেহেতু দিল্লিতে থাকেন আর দেবযানীদি কলকাতায় থাকে, তো দেবযানীদি মাঝে মাঝে দিল্লিতে 2-1 দিনের জন্য ছুটি নিয়ে অশোকদার ফ্ল্যাটে যায়, 2-1 দিন থেকে আবার কলকাতায় চলে আসে। দুজনেই নিজের পজিশনে চাকরির জীবনে সুপ্রতিষ্ঠিত এবং অত্যন্ত সুনামের সাথে কাজ করছে। দুজনের ভেতরে যথেষ্ট ভালো সম্পর্ক। সারাদিনে মোটামুটি 3 বার ওনাদের ভেতরে কথা হয়। প্রথমে দেবযানীদি সকালবেলা অশোকদাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ঠিকমতো ব্রেকফাস্ট হয়েছে কিনা। তারপরে অফিস থেকে ফিরে এসে সারাদিন কি হলো মোটামুটি একটা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে দেবযানীদি পাঠায়। মজার ব্যাপার হচ্ছে অশোকদা উত্তর দেয়, কিন্তু উত্তর দিতে প্রত্যেক দিনই 30 থেকে 35 মিনিট সময় লাগে। আর রাত্রিবেলা শোয়ার আগে মোটামুটি সবকিছু ঠিকঠাক গেল কিনা একটু টুকটাক কথাবার্তা বলে শুয়ে পড়ে। এই ওদের রুটিন, এইভাবেই চলছেন। তো হঠাৎ করে 2-3 দিন আগে, 2-3 দিনের কিছু বেশি দিনই হবে আগে, দেবযানীদি খবর পেলেন, তখন রাত 2:30 বাজে, যে আমাদের বেঙ্গলে একটা খুব বড় একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে যার নাম প্রসিদ্ধ গ্রুপ। প্রসিদ্ধ গ্রুপের একটা বড় বিল্ডিং, একটা নবনির্মীয়মান বড় বিল্ডিং, সেটা ভেঙে পড়েছে এবং সেখানে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং 4 জন গুরুতর আহত। এখন প্রসিদ্ধ গ্রুপ খুব বড় গ্রুপ, ওদের রিয়েল এস্টেট ছাড়াও আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, ওদের মার্কেট শেয়ার প্রচুর হাই লেভেলে, বিশাল বড় গ্রুপ। এরকম প্রসিদ্ধ গ্রুপের থেকে এরকম কাজ তো আশা করা যায় না। ভীষণ প্রফেশনাল, প্রচুর দামি নামি ইঞ্জিনিয়ার সব ওখানে কাজ করেন। ওদের নবনির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়েছে, তো সেটা একটা বেশ একটা বড় খবর আর কি। তো 2:30টার সময় খবর পেলেন, দেবযানীদির বাড়িতে ড্রাইভার আসলো মোটামুটি 3:15 নাগাদ। দেবযানীদি যখন সাইটে পৌঁছলেন দেখলেন ওনার 2 জুনিয়রও চলে এসছে। অ্যারাউন্ড 4টের সময় দেখলেন যে পরপর 2 বিম খসে পড়েছে, একটা নবনির্মীয়মান বিম আর একটা পুরনো বিম। ওখানে একটা প্রসিদ্ধ গ্রুপ একটা HNI প্রজেক্ট, একটু উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা বড় 125টার একটা আবাসন বানাচ্ছিলেন, সেখানে 2 বিম খসে পড়ে। কিন্তু বিভিন্ন রকম ইনভেস্টিগেট করে বা ফরেন্সিক টিমও এসেছিল, এসে পরীক্ষা করে দেখা গেল কিন্তু এখানে প্রসিদ্ধ গ্রুপের সেরকম কোনো দোষ নেই। কারণ হচ্ছে যে ওই যে শ্রমিকরা নিজেদের ভেতরই তাস খেলছিল, তাস খেলতে খেলতে নিজেদের ভেতর গন্ডগোল করে, এবং গন্ডগোল করে প্রথমে যেটা নবনির্মীয়মান বিম, যেখানে পরিষ্কার একটা
বাউন্ডারি লাইন ছিল এবং সেই বাউন্ডারি লাইনে লেখা ছিল যে এর বাইরে যাওয়া যাবে না। তো তার বাইরে মানে বাইরে থেকে লেখা ছিল বাইরে যাওয়া যাবে না মানে ভেতরে যাওয়া যাবে না। তো সেই ভেতরে ঢুকে যায় এবং ভেতরে ঢুকে নিজেদের ভেতরে ঠেলাঠেলি করে এবং তার ফলে বিমটা খসে পড়ে এবং তার সাথে আরেকটা লাগোয়া একটা বিম ছিল পুরনো, সেটাও খসে পড়ে। যেহেতু ওই জায়গাটায় কারুর যাওয়ার কথা নয়, সেখানে শ্রমিকরা চলে গিয়ে নিজেদের ভেতরে ধাক্কাধাক্কি করার জন্য বিমটা খুলে পড়ে আর কি। সেই কারণে এটা ঠিক প্রসিদ্ধ গ্রুপের দোষ নয়। তো আরও অনেক পরীক্ষা টরীক্ষা হলো, সাংবাদিকরা গেছিল, প্রসিদ্ধ গ্রুপের ইঞ্জিনিয়াররা ছিল, তারা বিভিন্ন আরও কিছু নমুনা টমুনা পেশ করে তাই দেখালো। তো ব্যাপারটা দেবযানীদি বুঝলেন যে এটা প্রসিদ্ধ গ্রুপের খুব একটা বড় ফল্ট নয়। তো উনি আস্তে আস্তে বাড়িতে আসলেন, এসে পরের দিন অফিসে গেলেন। অফিসে গিয়ে উনি যা রিপোর্ট, সেই রিপোর্টটা উনি পাবলিশ করলেন। আরও বিভিন্ন নিউজ পেপারেও তাই বেরিয়েছিল বা অন্যান্য নিউজ চ্যানেলও তাই বেরিয়েছিল যে বিম খসে পড়ে 4 জনের মৃত্যু, কিন্তু এখানে প্রসিদ্ধ গ্রুপে সেরকম কোনো প্রবলেম নেই, মৃত্যুটা শ্রমিকদেরই অসাবধানতা বা খানিকটা নিজেদের দোষেই হয়েছে। তো এই ঘটনাটা ঘটে গেছে, 4-5 দিন হয়ে গেছে। তো 4-5 দিন বাদে হঠাৎ করে দেবযানীদির কাছে প্রসিদ্ধ গ্রুপের যে জেনারেল ম্যানেজার, তার একটা ফোন আসে যে উনি দেবযানীদির সাথে দেখা করতে চান। এবারে প্রসিদ্ধ গ্রুপ সম্পর্কে তো অনেক কিছু মার্কেটে সবসময় রটতেই থাকে। তো যারা সাংবাদিক তারা জানেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো সেরকম কিছু দেবযানীদিও জানতো। আর দেবযানীদি নিজেদের কর্মজীবনের জন্য এরকম বড় বড় মিনিস্টার বা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের সাথে দেবযানীদিকে দেখা করতেই হতো, একটা সম্পর্ক মেনটেন করতেই হতো, কিন্তু সেটা প্রফেশনাল সম্পর্ক। ওপর রিলেশনটাকে দেবযানীদিকে মেনটেন করতেই হতো তার পেশার খাতিরে। তো সেই জন্য যেহেতু প্রসিদ্ধ গ্রুপের চেয়ারম্যান নিজেই দেবযানীদিকে ডেকে পাঠিয়েছেন, তো দেবযানীদি সেখানে গেলেন। গিয়ে প্রসিদ্ধ গ্রুপের চেয়ারম্যান ওনার কেবিনে ডেকে খুব স্পষ্টভাবে দেবযানীদিকে জানালেন যে প্রসিদ্ধ গ্রুপ 2-4 দিন আগেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি ব্লু প্রিন্ট বা অ্যাপ্রুভাল পেয়েছেন যে প্রসিদ্ধ গ্রুপ খুব তাড়াতাড়ি একটা ন্যাশনাল নিউজ চ্যানেল নিয়ে দিল্লিতে ওনারা লঞ্চ করতে চলেছেন। যেহেতু প্রসিদ্ধ গ্রুপের প্রচুর কম্পিউটার আছে, সেই কারণে এই নিউজটা আগে মার্কেটে তারা দিতে চাননি। যেহেতু এটা ফাইনালাইজড হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেই কারণে আজকে দেবযানীদিকে ডেকে ওনারা নিউজটা দিচ্ছেন। এবং প্রসিদ্ধ গ্রুপের চেয়ারম্যান এটা চান যে দেবযানীদি যেন এই প্রজেক্টটা যেন উনি লিড করেন। এবং এই যে অফারটা দেবযানীদিকে দিচ্ছেন, এর কারণ এটা নয় যে 3-4 দিন আগে যে প্রসিদ্ধ গ্রুপের যে ঘটনাটা ঘটে গেছিল, যে 4 জন মারা গেছিল, দেবযানীদিরা বলেছিলেন যে প্রসিদ্ধ গ্রুপের দোষ নয়, সেটা রিওয়ার্ড নয়। দেবযানীদি যে ছোট থেকে পরিশ্রম করে এই জায়গায় এসছেন, একটা ছোট চ্যানেলকে বড় জায়গায় নিয়ে গেছেন, সেটা ওনারা দেখেছেন। ওরা টোটাল 3 জনকে শর্টলিস্ট করেছিলেন, কিন্তু ওদের ফাইনাল ম্যানেজমেন্ট দেবযানীদিকেই সিলেক্ট করেছে পুরো চ্যানেলটাকে লিড করার জন্য। এবং দিল্লিতে দেবযানীদিকে পার্মানেন্টলি চলে যেতে হবে এবং দেবযানীদিকেই পুরো ব্যাপারটা সামলাতে হবে। এবং তার সাথে এটাও বললেন যে চ্যানেলটা লঞ্চ করতে, মানে ফাইনালি লঞ্চ করতে, অন এয়ার হতে আরও 15 দিন সময় লাগবে। তো দেবযানীদি যেন পরশুদিন একবার দিল্লি যান, ওনারাই টিকিট পাঠিয়ে দেবেন, যেন টিকিট সব কিছু যেন দেখে শুনে আসেন, কোনটা আরও দরকার বা কোন জিনিসটাকে ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে হবে, সেই আইডিয়াগুলো যেন দেবযানীদি দেন। তো দেবযানীদি এই প্রপোজালটা পেলেন। তো দেবযানীদি প্রপোজালটা পেয়ে যথারীতি আপ্লুত, কিন্তু সেটা তো আর চেয়ারম্যানের সামনে অতটা বোঝানো যায় না। তো দেবযানীদি খুব ভদ্রভাবে ভালোভাবে বললেন, থ্যাঙ্কস এই প্রপোজালটা দেওয়ার জন্য, আমি চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো বলে তো প্রসিদ্ধ গ্রুপের অফিস থেকে উনি বেরোলেন। তো বেরিয়ে তো দেবযানীদির মনটা খুব ভালো। সবচেয়ে ভালো লাগছে দুটো কারণে। একটা তো প্রথম অশোকদার সাথে গিয়ে থাকতে পারবে বহুদিন বাদে, আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আজকে দেবযানীদির বাংলার একটা মুখ। দেবযানীদি জানেন যে কতটা কষ্ট করে তিনি একটা চ্যানেলকে দাঁড় করিয়েছেন। তিনি এটাও জানেন যে তিনি যদি চান তাহলে উনি ন্যাশনালভাবেও একটা চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে। সেখানে দেবযানীদির পরিচিতিটা আরও অনেক বাড়বে, কর্মক্ষেত্রে আরও অনেক নতুন নতুন সুযোগ আসবে। সেটা সবাই চায় উন্নতি, দেবযানীদিও চান।
এটা দুঃখ যে কিছু কলিগকে ছেড়ে যেতে হবে, কিন্তু তার সাথে সাংবাদিকদের সাথে সবারই, মানে পুরনো সাংবাদিকদের সাথে সবারই একটা টাচ থেকে যায়। সে কারণে দেবযানীদির সাথেও হয়তো পুরনো কলিগদের টাচ থাকবে, বা কেউ কেউ হয়তো দেবযানীদির টিমে দিল্লিতেও চলে যেতে পারে। মোটামুটি সব কিছু নিয়ে দেবযানীদি খুব এক্সাইটেড, মানে এটা একটা সত্যিকারের সব কিছু ভালো একটা প্রপোজাল। তো দেবযানীদি তো খুব এক্সাইটেড। তো অফিস যাওয়ার সময় তো যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে উনি কিছু, মানে দিল্লি যাব, অশোক দার সাথে দেখা করবো, ব্যাপারটা মাথায় ছিল। তো যেতে যেতে দেখলো অ্যাডিডাসের একটা দোকানের প্রতি যাচ্ছিল, দেখলো অ্যাডিডাসের একটা সুন্দর ট্র্যাকস্যুট, একটা নীল রঙের সুন্দর ট্র্যাকস্যুট। মনে মনে ভাবলো যখন পরশুদিন যাবো অশোকদার জন্য এই নীল রঙের ট্র্যাকস্যুটটা নিয়ে যেতে হবে, অশোকদাকে খুব ভালো লাগবে। তো এইসব ভাবতে ভাবতে দেবযানীদি নিজের অফিসে পৌঁছলেন। পৌঁছে নিজের বসকে খবরটা দিলেন। তোর বস খুশি হলেন, অ্যাপ্রিসিয়েট করে বলল তুমি চলে যাবে এটা আমাদের কাছে খারাপ খবর, কিন্তু ওভারঅল ভেবে দেখতে গেলে এটা তোমার কাছেও খুবই ভালো খবর। যতই খারাপ লাগুক আমি চাই তুমি সুযোগটা নাও। তো দেবযানীদি জানতো যে বস এই কথাটাই বলবে, তো বসকে বললো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো একটা কথা বলি, আজকে আর অফিস করতে ইচ্ছা করছে না, তো আজ আর কাল আমি একটু ছুটি নেব। তো পরশু তো দিল্লি যাব, তো আমি আজকাল পরশু আর কি 3 দিনই ছুটি নেব, মানে আজ তো আর অনেকটা সময় কেটে গেছে, তো আজকের হাফ বেলা 2 দিন আমি ছুটি নেব। তো তারপর দিন এসে আবার আমি যাবতীয় যা ফর্মালিটিসের কাজ করতে শুরু করব। এখন বস বললো ঠিক আছে, তুমি তাহলে তাই করো। তো দেবযানীদি যখন অফিস থেকে বেরোবে তখন হঠাৎ করে খবর আসলো যে দেবযানীদির কেবিনে যে জল দিত সেই চন্দন দাদার মা বহুদিন ধরে হসপিটালে উনি ভর্তি ছিলেন বার্ধক্যজনিত কারণে। সেই চন্দন দাদার মা খুব ভুগছিলেন, তিনি আজকে মারা গেছেন, একটু আগেই মারা গেছেন, খবরটা এসছে। তো দেবযানীদির বস হঠাৎ করে দেবযানীদির কাছে এসে বললো, দেবযানী তুমি তো আজকে চলে যাবে, তো তুমি যাওয়ার আগে তুমি একটু হসপিটালে গিয়ে চন্দন দার সাথে দেখা করো, ওনার তো মা চলে গেছেন, এখন হয়তো কিছু টাকা পয়সা লাগবে, তো এই খামে কিছু টাকা আছে, এটা তুমি চন্দনদার হাতে দিও, দিয়ে তুমি বাড়ি চলে যাও। তো দেবযানীদি বললেন ঠিক আছে তাই হবে। তো দেবযানীদি দুটো জুনিয়রকে বললো যে তোরাও গাড়িতে বস, চন্দনদার সাথে দেখা করে চন্দনদার হাতে টাকাটা দিয়ে আমি বেরিয়ে যাব, তারপর তোরাও তোদের কাজে চলে যাস। তো এই করে তারা হসপিটালে আসলো, এসে দেখলো চন্দনদার মা মারা গেছেন, চন্দনদা কান্নাকাটি করছে। চন্দনদাকে দেবযানীদি কিছু সান্ত্বনা দিল, দিয়ে টাকাটা দিল। এটাও বললো যে তোমার মা বয়স হয়েছে, ভুগছিলেন, চলে গেছেন। তো এই কথায় কথায় হঠাৎ করে চন্দনদা বলল, ম্যাডাম আপনার ওই প্রসিদ্ধ গ্রুপের যে 4 জন যে মারা গেছিল আর 4 জন যে উন্ডেড হয়েছিল না, তার ভেতরে একজন শ্রমিক না ওই বেডটায় ভর্তি। তো কিউরিওসিটি নিয়ে দেবযানীদি তাকালো ওদিকে, তাকিয়ে দেখলো যে একজন খুব সিরিয়াস ইনজিওর্ড অবস্থায়, যা হয় সরকারি হসপিটালে পড়ে আছে, আর ওনার মা তাকিয়ে আছে ওনার দিকে ফ্যাল করে। তো দেবযানীদির একটু কষ্ট হলো সিনটা দেখে। তো মানবিকতার খাতিরে দেবযানীদি সামনে গেল, গিয়ে ওর মাকে সান্ত্বনা দিয়ে বলল যে আশা করি আপনার ছেলে আবার ঠিক হয়ে যাবে। তখন শ্রমিকটার মা দেবযানীদিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি চেনেন এনাকে? বললো না আমি চিনতাম না, আমি একজন সাংবাদিক, আমি গেছিলাম, সেখানে দেখলাম যে আপনার ছেলে উন্ডেড হয়েছে, তো আমি আজকে খেয়াল করে আপনাকে এটাই বলতে আসলাম যে চিন্তা করবেন না, ছেলেটা ঠিক হয়ে যাবে। এটাও দেবযানীদি জিজ্ঞেস করলো যে প্রসিদ্ধ গ্রুপ থেকে কোনো টাকা পয়সা দিয়েছে কিনা। তো শ্রমিকের মা বলেন হ্যাঁ ওনারা এসেছিলেন, ওনারা কিছু টাকা পয়সা অফার করেছেন, সেটা নিয়ে কথাবার্তা চলছে। তো দেবযানীদি বললো এটা তো কিছু করার নেই, প্রসিদ্ধ গ্রুপকে ভালোই বলতে হবে, কারণ এনারা তো নিজেদের দোষেই তো এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। ওরা যদি তাস না খেলতো তাহলে তো নিজেদের ভেতর ঝগড়াঝাটি হতো না, তাহলে আর এটা হতো না। হঠাৎ করে শ্রমিকের মাটা আচমকা দেবযানীদির দিকে তাকিয়ে বলল, তাস? আমার ছেলে তো তাস কখনোই খেলতে পারে না ম্যাডাম। দেবযানীদি বলল, খেলতে পারে না মানে? সেদিন তো ওনারা তাস খেলছিলেন, তাস খেলতে খেলতে নিজেদের ভেতরে ঝগড়া, সেখান থেকে তারপরে অশান্তি, সেখান থেকেই ওরা ওই যেখানে যে বিমটা ভেঙে পড়েছে, যেখানে যাওয়ার কথা নয় সেখানে গেলেন। তখন দেবযানীদিকে ওর মা চোখের জল ফেলতে ফেলতে বলল, ম্যাডাম একটা কথা বলি, আজকে ভগবান আমাদেরকে শাস্তি দিয়েছে,
একটা অন্যায় করেছিলাম, আমার ছেলেও একটা অন্যায় করেছিল, তার জন্যে আমরা একটা সত্য লুকিয়েছিলাম, সেই শাস্তিটা বোধহয় আমার ছেলেটা পেল। দেবযানী বললো, কি 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 অন্যায়? বললো, ম্যাডাম আমার ছেলে না একটা রোগে চিরকাল ভুগে এসছে, সেই রোগটা আমি লুকিয়ে ছেলেটাকে চাকরিটা করিয়ে দিয়েছিলাম, বা ছেলেটা চাকরিটা পেয়েছিল, এই রোগটা লুকিয়েছিল, সেই কারণেই আজকে ওর শাস্তি। কি রোগ? বলছে, ম্যাডাম আজকে বলতে বাধা নেই, আমার ছেলে সন্ধে হয়ে গেলেই চোখে আর দেখতে পায় না, ফলে সে তাস খেলবে কি, সে তো আর চোখেই দেখতে পায় না। আমি একটা দুর্গা মন্দিরে সেদিন গেছিলাম, আমাকে বলেছিল একটা পণ্ডিতজি যে একটা গঙ্গা জল দেবেন, যে জলটা চোখে ছেটালে চোখটা অনেকটা ভালো হবে। তো আমার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, আমি 11:30টার পরে ছেলেটাকে ফোন করে বলি যে চোখের ব্যাপারে কথা বলবো, ছেলেটা যেন একটু দূরে যায়। তো ছেলেটা ওই চোখের ব্যাপারে সবার সামনে কথা বলবে না বলে ফোনটা নিয়ে অনেক দূরে গেছিল। আমার ছেলে কিন্তু ম্যাডাম সন্ধেবেলা চোখেই দেখতে পায় না, ওকে তো আমরা রাতকানা, যাকে রাতকানা বলা হয়, সে তাস খেলবে কি করে? ছেলেটা ফোনটা নিয়ে অনেক দূরে গেছিল, সেখানেই অ্যাক্সিডেন্টটা হয়, আমার ছেলে তাস খেলছিল না। দেবযানীদি হঠাৎ করে শকড, যে ও তো একটা অন্য ব্যাপার জানতো, হঠাৎ করে জানতে পারলো এই ব্যাপার। দেবযানীদি হঠাৎ করে জুনিয়রদের বললো, চলো একবার ওই প্রসিদের সাইটে যাব। তো সাইটে গেল, গিয়ে দেবযানীদি নিজের পরিচয়, তার কিছু ফরেন্সিক ডিপার্টমেন্টের স্পেশাল বন্ধু ছিল যারা খুব বড় অফিসার, তাদেরকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে দেখা গেল যে প্রসিদ গ্রুপের প্রথমে কিন্তু পুরনো বিমটাই খসে পড়ে। শ্রমিকদের ভেতরে ঝগড়াঝাটি হয়েছিল, তাস খেলা হয়েছিল, সেখানে ওই ছেলেটা ছিল না, কিন্তু তারা কিন্তু ওই নবনির্মীয়মান বিমের তলায় যায়নি। প্রথমে পুরনো বিমটাই খসে পড়ে, তারপরে তাদের ধাক্কাতে নবনির্মীয়মান বিমটা খসে পড়ে। এই ঘটনাটা ঘটে রাত 12টা থেকে 1টার ভেতরে। সঙ্গে সঙ্গে প্রসেস গ্রুপের ইঞ্জিনিয়াররা আসে এবং ব্যাপারটা এমনভাবে সাজায় যাতে মনে হয় প্রথমে নবনির্মীয়মান বিমটা খুলে পড়েছিল, তারপরে পুরনো বিমটা, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা ঘটেছিল উল্টো। আগে পুরনো বিমটা খসে পড়েছিল, তারপরে নতুন বিমটা। তো দেবযানীদি এটা জানার পরে খুব ব্যর্থ, একটা অবসাদ, একটা অবসাদ তো কাজ করে যে দিল্লিতে একটা বড় অফার ছিল, কি করবে, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো একটা ডিফারেন্ট মুড নিয়ে বাড়িতে ফিরল, ও জানেই না যে ওর কি করা উচিত, কি করা উচিত না। চান করলো, চান করার পরে ও ঠিক করে নিল যে কি করবে। তখন অশোক দাকেও সব ঘটনাটা পুরোপুরি জানালো, জানিয়ে লাস্টে এটা লিখলো, বা লাস্টে এটা ভয়েসে বললো যে তোমার কাছে থেকে তোমার একটু বেশি আদর আর ভালোবাসা পাওয়ার থেকে, তোমার থেকে অনেক দূরে থেকে তোমার থেকে একটু বেশি সম্মান পাওয়াটাই আমার জরুরি মনে হলো। আবার বলছি, ও লিখলো যে তোমার কাছে থেকে একটু বেশি আদর আর ভালোবাসার থেকে তোমার থেকে একটু দূরে থেকে একটু বেশি সম্মান পাওয়াটা আমার বেশি জরুরি মনে হলো। তো অশোক, আমি এই চাকরিটা নিলাম না। জেনারেলি অশোক দা 30-35 মিনিট সময় লাগে রিপ্লাই দিতে, কিন্তু কি আশ্চর্য, সেদিন 5 মিনিটের ভেতরে অশোক দা রিপ্লাই আসলো, লেখা যে আই এম প্রাউড অফ ইউ দেবযানী, বলে একটা লাভ সাইনের ইমোজি। তো দেবযানীদির মুডটা তো অনেকটা ভালো হলো, কিন্তু সারপ্রাইজ তখনও যায়নি। তার ঠিক 35 মিনিট বাদে অশোক দা ঠিক তার টাইম মেনটেন করে আরেকটা বড় হোয়াটসঅ্যাপ লিখলো, মানে ভয়েস পাঠালো যে দেবযানী, আমি তো লাস্ট 12 বছরে ছুটি নিইনি, আজকে বসের কাছে প্রথম গিয়ে একটু ছুটি চাইতে, বস তো আমার থেকেও বেশি খুশি, ছুটি দিতে তার কত আনন্দ, সে তো আমার দিকে আপ্লুত, বললো তুমি ছুটি চাইছো মানে নিতেই হবে বলে জোর করে আমি 2 সপ্তাহ ছুটি চেয়েছিলাম, সেটাকে উনি 3 সপ্তাহ ছুটি করে দিলেন, এবং আমি তোমাকে 2টো টিকিটও কেটে ফেললাম। আমরা সামনের রোববার দিন আমরা মালদ্বীপ বেড়াতে যাচ্ছি 10 দিনের জন্য, তোমাকে টিকিটটাও পাঠালাম, তুমি রেডি থেকো।
তো দেবযানীদি তো হঠাৎ মানে এত ভালো লাগা, এত ভালো খুশি, কখনোই ভাবেনি যে মানে মানে অশোকদা চলে আসছে মালদ্বীপে, তারা রোববার দিন বেড়াতে যাচ্ছে, তাও আবার 10 দিনের জন্য। তারপরেও রাজীবদা আরও 10 দিনের মতো প্রায় কলকাতায় থাকবে, 3 সপ্তাহের ছুটি। মানে দেবযানীদি তো মানে যতটা তার বাজে লেগেছিল বোধহয় তার 3 গুণ বেশি সে খুশি হয়ে গেল। মানে এর থেকে তো আর বেশি খুশি আর হওয়ারই ছিল না, বা বেশি কিছু চাওয়ারই ছিল না। তো যাই হোক, সেই রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা 12টার সময় দেবযানীদি ঠিক প্রসিদ্ধ গ্রুপের অফিসে গেল, গিয়ে প্রসিদ্ধ গ্রুপের চেয়ারম্যানকে বলল, আমি ঠিক 3টে কথা বলতে এসেছি। 1 নম্বর, আমি আগামীকাল দিল্লি যাচ্ছি না। 2 নম্বর, আপনার চাকরিটা আমি নিতে পারলাম না। 3 নম্বর, আপনার যে প্রজেক্টে যে বিমটা খসে পড়েছিল তার নতুনভাবে আবার ইনভেস্টিগেশন আমি আবার শুরু করেছি। বলে উনি প্রসিদ্ধ গ্রুপ থেকে বেরোলেন, বেরিয়ে ওই অ্যাডিডাসের শোরুমটা যাচ্ছেন, যেখানে রাজীবদার জন্য নীল রঙের স্যুটটা দেখে এসেছিল। ওটা তো কিনতে হবে, ওরা তো মালদ্বীপে বেড়াতে যাচ্ছে, তো যাতে অন্য কেউ না কেনে সেই জন্য তাড়াতাড়ি করে দেবযানীদি ছুটলো ওই ট্র্যাক স্যুটটা কেনার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই ফিডব্যাক দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।